নমস্কার বন্ধুরা, শিক্ষা গল্প আড্ডা ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। আশা করছি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। বন্ধুরা, আপনাদের হৃদয়ের মণিকোঠায় এক টুকরো জায়গা পাওয়ার জন্য আজ আমাদের চ্যানেলের নিবেদন তারাদাস বন্দ্যোপাধ্যায়ের লেখা তারানাথ তান্ত্রিকের গল্প জরাসুর। তারাদাস বন্দ্যোপাধ্যায় ছিলেন একজন বাঙালি ঔপন্যাসিক, ছোট গল্পকার এবং সম্পাদক। তিনি কিংবদন্তি সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পুত্র। জন্ম 15ই অক্টোবর 1947 ব্যারাকপুরে, মৃত্যু 18ই জুলাই 2010। তারাদাস বন্দ্যোপাধ্যায়ের সর্বাধিক উল্লেখযোগ্য অবদান তারানাথ তান্ত্রিক, যা এক তন্ত্র সাধকের অভিজ্ঞতার গল্প। তারানাথ তান্ত্রিক চরিত্রটি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের সৃষ্টি। তারই ধারাবাহিকতা বজায় রাখেন তারাদাস বন্দ্যোপাধ্যায়। আজ আপনাদের জন্য তারাদাস বন্দ্যোপাধ্যায়ের লেখা তারানাথ তান্ত্রিকের গল্প জরাসুর। সান্ধ্য আসরে একদিন তারানাথকে বললাম, আপনার ছোটবেলার গল্প বলুন না, শুনতে ইচ্ছে করছে। তারানাথ হেসে বললে, তোমাদের কথায় অনেকদিন বাদে মনে পড়ল, আমারও একটা ছোটবেলা ছিল বটে। কি গল্প শুনতে চাও? দেখলাম তারানাথের চোখ কেমন স্বপ্নীল আর ভাসা ভাসা হয়ে এসেছে। শৈশবের সব স্মৃতিই মানুষকে উদাস করে দেয়। কিশোরী বলল, যা ইচ্ছে বলুন, তুচ্ছ ঘটনা আপনার বলার গুণে খুব ভালো লাগে। আচ্ছা, আপনার পরবর্তী জীবন যে এরকম হবে ছোটবেলায় তার কোনো আভাস পাননি? উত্তরে তারানাথ কিশোরীর দিকে তাকিয়ে বলল, আমার সিগারেট ফুরিয়ে গিয়েছে। তৎক্ষণাৎ কিশোরী বেরিয়ে গিয়ে মোড়ের দোকান থেকে এক বাক্স সিগারেট কিনে এনে তারানাথের সামনে নামিয়ে রাখল। একটা সিগারেট ধরিয়ে চোখ বুজে তৃপ্তি মুখে ধোঁয়া ছেড়ে তারানাথ বলল, সত্যি কথা বলতে কি আজ দুদিন এক পয়সাও আমদানি হয়নি, না হাত দেখা না স্বস্ত্যয়ন। সংসারের নৌকো একেবারে বালি চড়ায় গিয়ে ঠেকেছে। তাই আর লজ্জা করলাম না, সিগারেটটা চেয়েই নিলাম। কিশোরী বলল, পৃথিবীতে কিছু না দিলে কিছু পাওয়া যায় না। গল্প শোনারও একটা দক্ষিণা আছে বই কি। আপনি রোজ রোজ গল্প বলবেন আর তার পরিবর্তে আমরা কিছুই দেবো না? তারানাথ হেসে বলল, ভালো, তোমার দেওয়াটা তুমি সুন্দর কথা দিয়ে ঢেকে দিলে বটে। ফাঁকিটা ধরতে পারলাম, তবুও আমার নেওয়ার লজ্জাটা তো ঢাকা পড়ল। বেশ, কতকের দক্ষিণা বলেই না হয় নিলাম। বাইরে শেষ বিকেলের আলো গাঢ় হয়ে এসেছে। বৈঠকখানার জানালা দিয়ে কিছুক্ষণ বাইরে তাকিয়ে থাকলো তারানাথ। তারপর একটা নিঃশ্বাস ফেলে বলল, ছোটবেলার কথা মনে পড়লে বুকের ভেতরটা কেমন করে। কোথায় গেল সেই সব সবুজ মাঠ, মুক্ত হাওয়া, আমতলায় ছুটোছুটি করে বেড়ানোর দিন। আর এই এখন দেখো কোথায় পড়ে আছি, নোংরা পরিবেশ, ঘরের মধ্যে দিনের বেলা অন্ধকার, নর্দমা থেকে পাঁকের গন্ধ ভেসে আসে সারাদিন। না, সেসব দিন আর ফিরবে না, ফেরে না। তারপর সবকিছু ঝেড়ে ফেলার ভঙ্গিতে হাত নেড়ে তারানাথ বলল, যাক, যা গিয়েছে সে তো আর ফিরবে না, বরং আমার স্মৃতিতেই সমস্ত কিছু উজ্জ্বল হয়ে থাক। সিগারেট শেষ করে ছাইদানি হিসাবে ব্যবহৃত নারকেলের মালার মধ্যে গুঁজে দিয়ে তারানাথ বলল, একটা ঘটনা বলি শোনো। বহুদিন আগেকার কথা, আমার 8-9 বছর বয়সের। একে ঠিক অলৌকিক বা অপ্রাকৃত ঘটনা বলা যায় কিনা জানি না, কারণ সেরকম কোনো কাণ্ডও ঘটেনি। তবে শ্রেণীবিভাগ করতে না পারলেও গল্পটা তোমাদের ভালোই লাগবে।
তোমরা তো জানো আমি গ্রামের ছেলে। বিরাট ধনী না হলেও আমাদের অবস্থা নিতান্ত খারাপ ছিল না। ঠাকুরদা তো ছোটখাটো একটা তালুকেরই দেখভাল করতেন। আমি সংসারী না হওয়ায় আমার দুই ভাই বাবার মৃত্যুর পর সব নষ্ট করে ফেলে। ঠাকুরদা ছিলেন ভয়ানক রাশভারী মানুষ। সমস্ত বৈষয়িক ব্যাপার স্যাপার তিনিই দেখতেন। তিনি বেঁচে থাকতে বাবা কেবল মাছ ধরে বেড়াতেন, আর কিছু করবার ছিল না বলে। তবে ঠাকুরদা যে কেবল পয়সা চিনতেন বা মামলা করে বেড়াতেন তা নয়। তার ঘরে অনেকগুলো সেকেলে ধরনের আলমারিতে ঠাসা নানা ধরনের বই ছিল। হাতে লেখা পুঁথিও ছিল কত। তখন বোঝবার বয়স হয়নি, এখন আন্দাজ করতে পারি কি অমূল্য সম্পদ ছিল সেই সব বই। কিন্তু সেই সমস্তও আমার ভাইয়েরা নষ্ট করেছে। কে কোথা দিয়ে নিয়ে গিয়েছে তা আর বলা সম্ভব নয়। রোজ রাত্রিরে ঠাকুরদা লণ্ঠনের আলোয় বসে পড়াশোনা করতেন। কথা বলতেন কম, কিন্তু যখন বলতেন বোঝা যেত সে বিষয়ে তার গভীর জ্ঞান রয়েছে। নিদারুণ ব্যক্তিত্ব ছিল। কারো সঙ্গে মতবিরোধ হলে তিনি ঝগড়াও করতেন না, যুক্তিও দেখাতেন না। কেবল মুখ থেকে ফড়শির নলটা নামিয়ে রেখে তার দিকে ঠান্ডা চোখে তাকিয়ে থাকতেন, আর তাতেই কাজ হতো। আমি ছিলাম সবার আদরের ছেলে। কাকারা তখনও বিয়ে করেননি, আমার ভাইয়েরাও জন্মায়নি। কাজেই কোনো কিছু ভাগ করে নেবার অভ্যেস তখনও হয়নি। এই সময় আমাকে নিয়ে বাড়ির সবাই খুব বিব্রত হয়ে পড়ল। বললাম, কেন? তারানাথ বলল, সেইটাই গল্প, মনোযোগ দিয়ে শোনো। 8 বছর বয়স থেকে আমার এক অদ্ভুত জ্বর আরম্ভ হলো। খেলাধুলা করে এসে রাত্রিরে ঠাকুমার পাশে শুয়ে শুয়ে রূপকথা শুনছি। হঠাৎ ঠাকুমা বললেন, দেখি তোর গা যেন গরম গরম লাগছে। হাতের উল্টো দিক দিয়ে কপাল আর গলা দেখে বললেন, হ্যাঁ, তোর বেশ জ্বর হয়েছে। কি করে হলো? চুরি করে আচার খেয়েছিলি? বললাম, না তো। তাহলে জ্বর হলো কেন? যাকগে, আজ রাতে তোর ভাত খেয়ে কাজ নেই। দুধ সাবু করে দিচ্ছি, খেয়ে শুয়ে থাক। কাল দুপুরে রুটি খাবি। শরীর একটু টেনে গেলে জ্বর কমে যাবে। তাই করা হলো। কিন্তু পরপর 3 দিন রোগীর পথ্য করার ফলেও জ্বর কমল না। তখনকার যুগে লোকে কথায় কথায় ডাক্তার দেখাতো না, আর গ্রামে গঞ্জে অত ডাক্তারই বা কোথায়। বাবা কেবল একবার বললেন, ছেলেটা বড় দুষ্টু হয়েছে, টোঁটো করে ঘুরে অসুখটা বাঁধালো, ওকে একটু শিউলি পাতার রস খাইয়ে দিও তো। মোটের উপর আমার অসুখটাকে কেউ বিশেষ আমল দিল না, দেবার কথাও নয়। জ্বর জ্বালা বাচ্চাদের তো হয়েই থাকে, আবার সেরেও যায়। কিন্তু দিন 10 বাদেও যখন আমার জ্বর কমল না, তখন সবার টনক নড়ল। ঠাকুরদার কানে সহসা সংসারের কোনো খবর পৌঁছায় না। তিনি নিজের ঘরে বইপত্র আর দলিল দস্তাবেজ নিয়ে মগ্ন থাকেন। আমার জ্বরের 10ম দিনে ঠাকুরদা খাটের পাশে দাঁড়িয়ে হাত দিয়ে গায়ের উত্তাপ দেখলেন। ঠাকুমা লম্বা ঘোমটা দিয়ে পাশে দাঁড়িয়েছিলেন। তাকে বললেন, আমাকে আগে খবর দাওনি কেন? তারপর বাবার দিকে ফিরে বললেন, কাল সকালে উঠে মহকুমা শহর থেকে জীবন ডাক্তারকে ডেকে আনবে। বাবা ক্ষীণ স্বরে বললেন, আগে জীবন ডাক্তার? হ্যাঁ, ঘোড়ার গাড়ি করে নিয়ে আসবে। আরও আগেই আনা উচিত ছিল। টাইফয়েড হয়ে দাঁড়ালে কি হবে একবার ভেবে দেখেছ? বাবার মুখ শুকিয়ে গেল। তখন টাইফয়েড একটা কালান্তক রোগ বলে গণ্য হতো।
ব্যাকটেরিওফাজ আবিষ্কার হয়নি, শুধু জল চিকিৎসা হতো। বাবা পরের দিনই দুপুরের মধ্যে শহর থেকে বড় ডাক্তার নিয়ে এলেন। ডাক্তারবাবু বুকে নল বসিয়ে পেট টিপে জিভ দেখে আমাকে এবং মাকে এবং ঠাকুমাকে অনেক প্রশ্ন করলেন। তারপর বললেন, টাইফয়েড বলে মনে হচ্ছে না। বাবা জিজ্ঞাসা করলেন, ম্যালেরিয়া? হুম, কাঁপুনি নেই, লিভার টিভার নয়, জ্বরও তো একইভাবে চলছে, ছাড়ছে না, ম্যালেরিয়াও নয়। তাহলে? বলতে পারছি না, আর কটা দিন দেখতে হবে। একটা থার্মোমিটার কিনে রাখুন, রোজ 3-4 বার করে জ্বর দেখে লিখে রাখবেন। আপাতত একটা ওষুধ লিখে দিয়ে যাচ্ছি, সেটা খেয়ে কেমন থাকে জানাবেন, তারপর দেখা যাবে। অর্থাৎ আন্দাজে আমার চিকিৎসা শুরু হলো। এই সবে আরম্ভ। এরপরে যে কত ডাক্তার এলো আর গেল তার কোনো ইয়াত্তা নেই। পেটের মধ্যে ডাক্তারখানা খোলবার জোগাড় করে ফেললাম, কিন্তু এই বিচিত্র জ্বর কিছুতেই কমলো না। প্রায় মাস 2 হয়ে গেল। তখন আমি হাড়গোড় সার হয়ে গিয়েছি। মুখের ভিতর একটা তেঁতো স্বাদ সব সময় থাকে। জানালার ধারে শুয়ে দেখি গ্রামের হরেন, রাবু, শিবেন এরা সবাই গুলতি হাতে পাখি মারতে যাচ্ছে, কিংবা ছিপ হাতে চৌধুরীদের পুকুরের দিকে চলেছে। আমাকে দেখে ওরা জিজ্ঞাসা করে, কিরে, জ্বর কমলো? আমি মাথা নাড়ি আর ওরা চলে যায়। মা আর ঠাকুমা প্রায় এক প্রকার খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছেন। বাবার থমথমে মুখ দেখলে আমার বুকের মধ্যে কেমন করে। এর ভেতর একদিন কলকাতা থেকে বড় ডাক্তার ধরে আনা হলো, কিন্তু আমার অসুখ সারল না। জ্বর খুব একটা বাড়ে না, কিন্তু গায়ে জ্বর থেকেই যায়, ছেড়ে যায় না একেবারে। ওহ, সে ভয়ানক সময় গিয়েছে। একদম কাহিল হয়ে পড়েছিলাম। বিছানা থেকে উঠে দাঁড়াবার ক্ষমতা ছিল না। প্রথম দিকে ঠাকুমা কোলে করে বাথরুমে নিয়ে যেতেন, তারপর থেকে ওগুলো বিছানাতেই সারতে হতো। আমার কোনো মৃত্যু ভয় হয়নি, কারণ ওই বয়সে শিশু মৃত্যুকে চেনে না। কেবল খেলতে যেতে পারি না, বাড়ি থেকে বেরোতে পারি না বলে মন খারাপ লাগতো। একদিন কেবল ভয় পেয়েছিলাম। বিকেলের দিকে ঘুমিয়ে পড়েছি। তখন আমার ঘুমাবার সময়ের কোনো ঠিক ছিল না। কেমন সব উল্টো পাল্টা হয়ে গিয়েছিল। সারাদিনই শুয়ে থাকা তো, যখন তখন ঘুমিয়ে পড়তাম। একদিন বিকেলে জেগে উঠে দেখি আধো অন্ধকার ঘরে মা রয়েছেন। ভয় পেয়ে বলে উঠলাম, মা, কি হয়েছে? মা প্রথমে উত্তর দিতে পারলেন না। এখন বুঝতে পারি কান্নায় তার গলা বুজে গিয়েছিল। উত্তর না পেয়ে চেঁচিয়ে উঠলাম, কি হয়েছে? তোমরা অমন করে তাকিয়ে রয়েছো কেন? ঠাকুমা এগিয়ে এসে আমাকে বুকের মধ্যে জড়িয়ে ধরে বললেন, কিছু হয়নি, চিৎকার করছিস কেন? থাম, শরীর অস্থির করবে। মা কথা বলছে না কেন? পুজো করতে যাবে কি না? তা এই তো চান করে এলো, আজ যে বৃহস্পতিবার, পুজো না করে কথা বলতে নেই। তখনকার মতো চুপ করে গেলাম বটে, কিন্তু আমার বালক মনে ঘটনাটা গভীর ছাপ ফেলল। জ্বরের ঘোরে ঘুম থেকে উঠলে এমনিতেই মস্তিষ্ক যথাযথ কাজ করে না, তার উপর অন্ধকার ঘর, মায়ের অমনভাবে তাকিয়ে থাকা। এই প্রথম আবছাভাবে অনুধাবন করলাম আমার জটিল কিছু একটা হয়েছে, এবং সেই জন্য বাড়ির সব খুব চিন্তিত। 2 মাস হয়ে যাবার পর ঠাকুরদা বাবাকে আবার কলকাতায় পাঠালেন।
যে বড় ডাক্তার আমাকে একবার এসে দেখে গিয়েছিলেন তাকে আবার নিয়ে আসা হলো। ডাক্তারবাবু অনেকক্ষণ ধরে আমাকে দেখলেন, নানা রকম জিজ্ঞাসাবাদ করলেন, তারপর চুপ করে বসে রইলেন। খাটের এধারে ঠাকুমা দাঁড়িয়েছিলেন। তিনি বললেন, কেমন বুঝলেন ডাক্তারবাবু? ডাক্তার হাত জোড় করে বললেন, আমাকে আর লজ্জা দেবেন না, আমি কিছুই বুঝতে পারছি না। সব রকম পরীক্ষা হয়ে গিয়েছে, জ্বর ছাড়া কোনো উপসর্গও নেই। এই অবস্থায় আমি কি চিকিৎসা করব? অন্য ডাক্তার হলে লজ্জা বাঁচানোর জন্য কিছু একটা প্রেসক্রিপশন করে দিয়ে যেত, কিন্তু আমার তা বিবেকে বাঁধে। অনেক অনুরোধেও তিনি ফি নিলেন না। বললেন, না মশাই, টাকা নিতে পারবো না, এখনো পুরোপুরি চশমখোর হয়ে উঠতে পারিনি তো। যদি একান্তই না ছাড়েন তবে বরং আমার ফেরার ভাড়াটা দিয়ে দিন। গ্রাম্য বাঙালি পরিবারের যা বৈশিষ্ট্য, এবার সবাই দৈব ওষুধের সন্ধানে ব্যস্ত হয়ে পড়লেন। নারায়ণপুরে কে নাকি ঠাকুর পেয়েছে, সেখানে ধর্ণা দিলে ওষুধ পাওয়া যায়। নারায়ণপুর আমাদের গ্রাম থেকে প্রায় 20-25 মাইল দূরে। অন্য কেউ গেলে হবে না, রোগীকেও অবশ্যই যেতে হবে। তা অম্লশূলের বা মৃগীর রোগী হলে না হয় গেল, কিন্তু 2 মাস ভুগে আমি তখন বিছানা ছেড়ে উঠতে পারি না। অত পথ আমি কি করে যাব? বাবা অনেক ভেবে উপায় বের করলেন। ঘোড়ার গাড়িতে যেতে পারবো না, কারণ ঝাঁকুনিতেই মরে যাব তাহলে। বাবা বললেন, ওকে পালকিতে নিয়ে যাব, দাঁড়াও পালকির ব্যবস্থা করি। পালকিতে আমাকে নিয়ে ঠাকুমা চললেন। বাবা ঠাকুরদা পিছনে পিছনে গরুর গাড়িতে। মন্দিরের ভেতর ঠাকুমার কোলে সারা রাত শুয়ে রইলাম। সে সময় অতিরিক্ত ভুগে আমার মধ্যে যেন কেমন একটা গোলমাল এসে গিয়েছিল। প্রায় রাত্রিবেলা আবোল তাবোল স্বপ্ন দেখতাম। এখানেও শেষ রাত্রে কি একটা হিজিবিজি স্বপ্ন দেখলাম তার কোনো মাথা মুন্ডু নেই, এমনকি সকালে সেটা মনেও করতে পারলাম না। সেবায়েত সকালে আমাকে জিজ্ঞাসা করলো, কিছু আদেশ টাদেশ পেয়েছো নাকি খোকা? সেবায়েত সকালে আমাকে জিজ্ঞাসা করলো, কিছু আদেশ টাদেশ পেয়েছো নাকি খোকা? আদেশ কাকে বলে? ঘাবড়ে গিয়ে বললাম, আগে না তো, তবে একটা স্বপ্ন দেখেছি। কি স্বপ্ন? তা এখন আর মনে পড়ছে না। সেবায়েত বলল, তা যাকগে, ওই দেখলেই হবে। কি সব পুজো টুজো দেওয়া হলো, একটা মাদুলি ঝুলিয়ে দেওয়া হলো আমার হাতে। সেবায়েত কোষায় করে অনেকখানি চরণামৃত এনে আমাকে হাঁ করিয়ে খাইয়ে দিল, তাতে বহুদিনের ফুল বেলপাতার গন্ধ। আবার পালকি করে বাড়ি। মাদুলিতে কি ফল হলো তা বুঝতে পারা গেল না, কিন্তু চরণামৃত খেয়ে আমার জ্বরের উপর আবার হলো ভয়ানক পেট খারাপ। অসুখ চলতেই লাগলো। দিন দশেক বাদে বাবা একদিন টান দিয়ে মাদুলিটা ছিঁড়ে বাইরে ফেলে দিলেন। একদিন সন্ধ্যাবেলায় আমার পরিষ্কার মনে পড়ছে দৃশ্যটা। ঠাকুরদা এসে আমার বিছানার পাশে দাঁড়ালেন। বাবা বাইরের কাজকর্ম সেরে আগে থেকেই এসে বসেছিলেন। ঠাকুরদা কিছুক্ষণ আমাকে চুপ করে দেখে বললেন, কেমন আছিস আজ? ভুগে ভুগে কেমন আছি বোঝার ক্ষমতাও বোধহয় লুপ্ত হয়েছিল, তাই বললাম, ভালো আছি। ঠাকুরদা বললেন, তোর জন্য একটা পুজো করা হবে বুঝলি, তাহলেই তোর অসুখ সেরে যাবে। বাবা অবাক হয়ে জিজ্ঞাসা করলেন, পুজো? কি পুজো? ঠাকুরদা আমার পায়ের কাছে বিছানায় বসলেন। বললেন, কাল রাত্রিরে পড়তে পড়তে একটা জিনিস পেলাম, ভগবানই পাইয়ে দিলেন বলতে পারো।
আমার ঠাকুরদা নরনাথ ঘোষ ঘোর তান্ত্রিক ছিলেন, সে তো তোমরা জানোই। তন্ত্র সাধনার উপর তার অনেক বই ছিল, তার মধ্যে বেশিরভাগই লেখা পুঁথি। কিছু নষ্ট হয়েছে, কিছু চুরি গিয়েছে, আবার কিছু রয়েও গিয়েছে। তারই একটা বই পড়তে গিয়ে কাল একটা ঘটনা পড়লাম, বুঝলে। ঠাকুমা বললেন, কি? লেখক বলেছেন যদি কারো দীর্ঘদিন ধরে কালান্তক জ্বর চলতে থাকে এবং কিছুতেই সে জ্বর না সারে, তাহলে বুঝতে হবে তাকে জরাসুরে আক্রমণ করেছে। জরাসুর আবার কে? ঠাকুরদা বিব্রত হয়ে বললেন, সে তোমাকে বোঝানো কঠিন হবে। জরাসুরকে দেবতাও বলতে পারো, আবার উপদেবতাও বলতে পারো। এরা শুধু অনিষ্টই করতে পারে। পুঁথিতে লিখেছে জরাসুরের বিধি মতো পুজো করলে জ্বর কমে যায়। ঠাকুমা শঙ্কিত গলায় বললেন, না না, ও পুজো তোমায় করতে হবে না। ঠাকুরদা বললেন, কেন? না, ওসব ঠাকুরের নাম আমি কখনো শুনিনি। আর কী বা নামের ছিরি, শুনলেই শরীর হিম হয়ে আসে। দরকার হলে চেনা জানা ভালো ঠাকুরের পুজো করো, ও তোমায় করতে হবে না। ঠাকুরদা বাধা পেয়ে রেগে গেলেন। তিনি কারো পরামর্শে মত বদলাবার পাত্র ছিলেন না। নিজে যা ভালো বুঝতেন তাই করতেন। বললেন, বকো না, আমি কি আমার নাতির খারাপ চাই? আমি ঠিকই করছি। আমার ঠাকুরদার পুঁথি বহুদিন আগেকার মস্ত এক সাধকের লেখা, সে কি কখনো ভুল হতে পারে? ভগবান পাইয়ে দিয়েছেন। তা এ পুজো করবে কি করে? মন্তর তন্তর পাবে কোথায়? ঠাকুরদা খুশি হয়ে বললেন, ওইটাই তো মজা। জরাসুরের পুজোর সমস্ত বিধি ওই বইতে সংস্কৃতে লেখা আছে, দেখবে? দাঁড়াও দেখাই। একটু বাদেই ঠাকুরদা তার পুঁথি নিয়ে ফিরে এলেন। পুরোনো দিনের হাতে তৈরি কাগজের পুঁথি, তাতে মোটা খাগের কলমে কালো কালিতে লেখা অক্ষর। বলা বাহুল্য, মা বাবা ঠাকুমা কেউই বিন্দু বিসর্গ বুঝলেন না, কিন্তু ঠাকুরদা মহা উৎসাহে গড় গড় করে দুর্বোধ্য সংস্কৃত পড়ে গেলেন অনেকখানি। তারপর এক জায়গায় থেমে গিয়ে বললেন, এই হলো পুজোর নিয়ম আর মন্ত্র, বুঝতে পারলে তো? দেব ভাষার মোহ বড় সাংঘাতিক। ঠাকুমা মাথা হেলিয়ে সম্মতি জানালেন। ঠাকুরদা বললেন, আমার ভাগ্যও খুব ভালো। ঠিক এরপরেই পুঁথির এই পাতাটা কিছুটা পুড়ে গিয়েছে, এই দেখো। দেখলাম সত্যি পাতার অর্ধেকটা কিভাবে যেন পুড়ে গিয়েছে বটে। ঠাকুরদা বললেন, তাতে অবশ্যই কোনো ক্ষতি হবে না। পোড়ার জায়গার আগেই পুজোর বিধি সম্বন্ধে লেখাটা শেষ হয়ে গিয়েছে। আর 12 দিন বাদে অমাবস্যা, ওই দিনই পুজো দেব। বাবাকে বললেন, হরিশ কুমোরকে খবর দিস তো, কাল যেন আমার সঙ্গে দেখা করে, ঠাকুর গড়তে দিতে হবে। বাবা বললেন, পুরো গড়া হবে নাকি? তা হবে বই কি, নইলে পুজো হবে কি করে? কেমন ঠাকুর? ঠাকুরদা একটু কেশে বললেন, মানে পুঁথিতে যা বর্ণনা রয়েছে তাতে দেখা যাচ্ছে জরাসুরের চেহারা মানে খুব একটা সুন্দর নয় আর কি। তা সে আর কি করা যাবে। পরের দিন হরিশ কুমোর এসে হাজির হলো। ঠাকুরদা আদেও ভূমিকা না করে তাকে বললেন, তোমাকে একটা নতুন ধরনের মূর্তি বানিয়ে দিতে হবে পুজোর জন্য, পারবে তো? কিসের মূর্তি? জরাসুরের। জরাসুর সে কি জিনিস? ঠাকুরদা তাকে ব্যাপারটা আদ্যোপান্ত বুঝিয়ে বললেন, সময় নেই মোটে। 11 দিনের মধ্যে শেষ করতে হবে, 12 দিন পরে পুজো। কর্তামশাই মূর্তি দেখতে কেমন হবে? ঠাকুরদা একটু ইতস্তত করে বললেন, 3টে মাথা হবে, বুঝলে? 6টা পা, 6টা হাত, পিছনে একটা মোটা লেজও থাকবে। আগে লেজ? হ্যাঁ, লেজ। আর গায়ে বড় বড় কাঁটা। গায়ের রং ঘোর কালো। 3টে লাল রঙের বড় বড় চোখ হবে। তার ভেতর একটা চোখ থাকবে কপালে।
লাল জিভ বের করে দাঁড়িয়ে আছে জরাসুর। কি পারবে তো? একটা নিঃশ্বাস ফেলে হরিশ বলল, আগে পারবো, তবে কথা হচ্ছে কি এ পুজো কি না করলে হতো না? কেমন কেমন যেন ঠেকছে আমার। আরে রাখো তো, তুমিও তো দেখছি মেয়েদের মতো আরম্ভ করলে। যে রোগের যে ওষুধ, বুঝলে না? যাও কাজ করো গে। জরাসুরের পুজো নাকি বসত বাড়ির ভেতরে করতে নেই, তাই আমাদের বাড়ির বাইরে শামিয়ানা টাঙিয়ে কাজ শুরু করে দিল হরিশ কুমোর। ইতিমধ্যে গ্রামে এবং গ্রামের বাইরে রটে গিয়েছে ঠাকুরদা নাতির অসুখের জন্য কি একটা বিকট মূর্তি বানিয়ে পুজো করছেন। রোজ সকাল থেকে শামিয়ানার তলায় ব্যাপারটা চাক্ষুষ করার জন্য লোকের ভিড় লেগে থাকতো। হরিশ কুমোরও ওস্তাদ লোক। এখন বুঝি মানুষটা খাঁটি শিল্পী ছিল। কেবলমাত্র বর্ণনা শুনে অভূতপূর্ব কিছু সৃষ্টি করা চারটিখানি কথা নয়। সুন্দরকে যে সৃষ্টি করে সে যেমন বড় শিল্পী, আবার ভয়ানক বীভৎস রস যে সৃষ্টি করতে পারে সেই বা কম কিসের। হরিশ মাথা ঘামিয়ে এমন এক বিকট মূর্তি তৈরি করলো যা দেখে পুজোর দিন আমার হৃদকম্প উপস্থিত হয়েছিল। এদিকে সব আয়োজন মোটামুটি হয়ে গেল, শুধু পুরুত ঠিক করা বাকি। ঠাকুরদা নিজেই পুজো করবেন ঠিক করেছিলেন, কিন্তু এবার ঠাকুমা সমূর্তি ধরে ঝাঁঝালো গলায় জানিয়ে দেন যে ঠাকুরদা বিপত্নিক হওয়ার পর যা খুশি তাই করতে পারেন, তবে তার আগে নয়। ঠাকুরদা সামান্য হলেও ঠাকুমাকে ভয় করতেন, ফলে তিনি গ্রামের ৩-৪ জন পুরুত বামুনের কাছ থেকে বেছে বেছে সবচেয়ে দরিদ্র রামজীবন চক্রবর্তীকে পাকড়াও করলেন। এদিকে জরাসুরের মূর্তি প্রায় তৈরি হয়ে এসেছে। সে বেচারি ঠাকুরের চেহারা দেখে ঘাবড়ে গিয়ে বলল, আগে এ আমার সাধ্যে কুলোবে না। ঠাকুরদা কার্যোদ্ধারের নানা বাস্তব উপায় জানতেন। তার মধ্যে সবচেয়ে ফলদায়ী উপায়টি প্রয়োগ করলেন। ঠান্ডা গলায় বললেন, ও তোমার অসুবিধা আছে বলছো, তাহলে থাক, জোর করে কাউকে দিয়ে কোনো কাজ করানো উচিত নয়, বিশেষত পুজো আচ্চা। সাঁতরাগাছি থেকেই তাহলে পুরুত আনতে হবে দেখছি। আসলে অনেকগুলো কাপড়, থালা বাসন, ফল ফলাদি, তাছাড়া এক মুঠো দক্ষিণা, এসব বাইরের গ্রাম থেকে এসে নিয়ে যাবে এটা চাই না বলেই তোমাকে বলেছিলাম। বরং দক্ষিণা বেশি কিছু লাগলেও গ্রামের পুরুত করলেই ভালো হতো। তা তোমার যখন অসুবিধে। রামজীবনের 2 বয়স্ক মেয়ে তখনও অবিবাহিতা। একমাত্র ছেলে পড়াশোনা এবং পৈতৃক ব্যবসা ছেড়ে গ্রামে গ্রামে শখের যাত্রা করে বেড়ায়। কাজী রামজীবন ইতস্তত করে বললেন, আগে না, অসুবিধা কি, তবে নিয়ম কানুন জানি নে তাই। এ পুজো তো বড় একটা হয় না। নিয়ম আমি তোমাকে বলে দেব। ঠাকুরদা পুঁথি নিয়ে 3 দিন সকাল সন্ধ্যা বসে রামজীবনকে বোঝালেন। শেষ দিন বললেন, একটা দরকারি কথা এবার বলি শোনো, এই ঠাকুরের মূর্তি কিন্তু বিসর্জন হবে না। রামজীবন বললেন, বিসর্জন হবে না? তবে কি থাকবে? না, থাকবেও না। তবে? ঠাকুরদা কিছুক্ষণ চুপ করে বোধহয় ভাবলেন ব্যাপারটা কিভাবে বললে ভালো হয়। তারপর বললেন, রামজীবন, পুজো হয়ে গেলে জরাসুরের মূর্তিটা গলিয়ে ফেলতে হবে। গলিয়ে ফেলতে হবে মানে উপর থেকে জল ঢেলে গলিয়ে? বাধা দিয়ে ঠাকুরদা বললেন, জল দিয়ে নয়, রক্ত দিয়ে। রক্ত? হ্যাঁ, বলির পশু আগে থেকেই এনে রাখতে হবে। পুজো হয়ে গেলে একের পর এক বলি পড়বে আর সেই রক্ত দিয়ে স্নান করানো হবে ঠাকুরকে। বলি চলবে যতক্ষণ না পর্যন্ত সমস্ত মাটি গলে গিয়ে কাঠামো বেরিয়ে পড়ছে। যত পশু লাগে লাগুক। রামজীবন নির্বাক হয়ে বসে রইলেন।
ঠাকুরদা বোধহয় তার মনের ভাব বুঝতে পেরেছিলেন। হাত দুটো জড়িয়ে ধরে বললেন, রামজীবন, আপত্তি করো না ভাই, আর তোমাকে টাকার লোভ দেখাবো না। আমার নাতির অসুখ, তার কথা ভাবো। আমার বিশ্বাস এ পুজো না করলে সে বাঁচবে না। রাজি হও ভাই। মাথা নিচু করে রামজীবন বললেন, ভয় পাবেন না, কথা যখন একবার দিয়েছি কোনো কারণেই আর ফেরত নেব না। আপনার নাতিকে আমি আশীর্বাদ করছি। এইভাবে অমাবস্যা এলো। ভোর থেকে বাইরে পুজোর জায়গায় জোড়া জোড়া ঢাক বাজছে। আগের রাত থেকে বাড়ির আর কেউ ঘুমায়নি। মা ঠাকুমা সারা রাত জেগে পুজোর সাজ করে দিয়েছেন। সাধারণত সে সময় কারোর বাড়িতে কোনো কাজ উপস্থিত হলে পাড়ার সবাই সাহায্য করতে এগিয়ে আসতো, কিন্তু জরাসুরের মূর্তি দেখে সে সদিচ্ছা কারুর জাগেনি। তবে আগে না এলেও পুজোর দিন সকাল থেকেই আশেপাশের 4-5খান গ্রাম থেকে লোকজন এসে ভিড় করল। তাদের মধ্যে মূর্তির সামনে কুশাসনের উপর স্নান করে গরদের কাপড় পরে বসে আছেন রামজীবন চক্রবর্তী। তার হাতে কোষ্ঠীর মতো গোল করে পাকানো কাগজ, তাতে তিনি ঠাকুরদার পুঁথি থেকে পুজোর মন্ত্র নকল করে নিয়েছেন। বেলা 9টা নাগাদ ঠাকুরদা আমার বিছানার পাশে এসে কপালে হাত দিয়ে জ্বর দেখলেন। তারপর নরম গলায় বললেন, খুব কি কষ্ট হচ্ছে দাদু? বললাম, হ্যাঁ। মাথায় হাত বুলিয়ে ঠাকুরদা বললেন, আর ভয় নেই, এবার সেরে যাবে। নে ওঠ দেখি, চল আমার সঙ্গে। ঠাকুমা বললেন, না না, ওকে কোথায় নিয়ে যাচ্ছ? ও এখানেই থাক। ঠাকুরদা মৃদু গলায় বললেন, কিন্তু পুজোর জায়গায় যে ওকে থাকতে হবে। না, ও যাবে না। ঠাকুরদা মায়ের দিকে ফিরে বললেন, বৌমা, ওকে বোঝাও তো। ওকে বলো যে আমার নাতিকে আমি কারোর থেকে কম ভালোবাসি না। মা চুপ করে রইলেন। আমি বিছানা থেকে কোনো মতে উঠে দাঁড়িয়ে বললাম, চলো, আমি তোমার সঙ্গে যাব। বাড়ির পেছন দিকে খিড়কির পুকুর, তার পাড়ে এনে ঠাকুরদা বাবাকে বললেন, যাও, ওকে ধরে চান করিয়ে দাও, হাত ধরে পৈটে দিয়ে নামাও। পরিবারের সবাই আপত্তির ভাষা হারিয়ে ফেলেছিলেন। আমার গায়ে তখন কম করে 103 জ্বর। বাবা বিনা বাক্য ব্যয়ে আমাকে পুকুরে ডুবিয়ে আনলেন। ঠাকুরদার হাতে গামছা আর নূতন কাপড় ছিল। সেই কাপড় পরে পুজোর জায়গায় গেলাম। সব লোক যেন কেমন ভাবে আমার দিকে তাকিয়ে রয়েছে। ঠাকুরের মূর্তির সামনে বসে ওপর দিকে তাকালাম। এই প্রথম জরাসুরের মূর্তির সঙ্গে আমার চোখাচোখি হলো। ওহ, কি ভয়ানক মূর্তিই না বানিয়েছে হরিশ কুমোর। ঘোর কৃষ্ণবর্ণ শরীরে বড় বড় 3টে ভাটার মতো লাল চোখ, গায়ে পেরেকের মতো খোঁচা খোঁচা কাঁটা, 3টে মাথা, 6টা পা। পৃথিবীর সমস্ত কুৎসিতকে একত্র করে ভয়াবহ দুঃস্বপ্নের জন্ম দিয়েছে এই স্রষ্টা। ঠাকুরদা বাবা সবাই আগেই স্নান সেরে নিয়েছিলেন। তারা দুজনে আমার দুপাশে বসলেন। পুজো শুরু হলো। চারিদিকে বেদম ঢাকের আওয়াজ, ধুনোর ধোঁয়ায় চারিদিক অন্ধকার। রামজীবন চক্রবর্তী দীপ্ত স্বরে মন্ত্রপাঠ করে চলেছেন। আমি দুর্বল শরীরে কোনো মতে আসনে বসে আছি। ঠাকুরদা এক হাতে আমাকে জড়িয়ে ধরে রয়েছেন। ঘণ্টাখানেক বাদে পুজো শেষ হলো। রামজীবন হেঁকে বললেন, সরে যাও, এবার বলি। ঠাকুরদা কত করেছিলেন আমার জন্য। অত বড় মূর্তি গলাতে কত ছাগল বলি দিতে হবে তার ঠিক কি। কাজেই নিখুঁত দেখে বহু ছাগল জোগাড় করে রাখা ছিল।
ঠাকুরদার ইঙ্গিতে নিবারণ কামার রামদা হাতে এগিয়ে এসে কাজ শুরু করলো। সমবেত সবাই নির্বাক আতঙ্কে তাকিয়ে দেখছে। অত মানুষ জড়ো হয়েছে সেখানে, কিন্তু এতটুকু শব্দ নেই। জরাসুরের শরীর বেয়ে গড়িয়ে পড়ছে টাটকা রক্তের ধারা। সেই লাল টকটকে রক্তে স্নান করে বিকট মূর্তিটিকে বিকটতর লাগছে। একটু একটু করে ধুয়ে যাচ্ছে রং, গলে যাচ্ছে চোখ মুখ, বিকৃত অর্ধগলিত কি বিভৎস হাসি হাসছে সেই দুঃস্বপ্নের দেবতা। বেশিক্ষণ তাকাতে পারলাম না, চোখ সরিয়ে নিলাম। পেছনে তাকিয়ে দেখি অনেকেই এই দৃশ্য সহ্য করতে পারেননি। কখন নিঃশব্দে মণ্ডপ শূন্য হয়ে এসেছে। সেই শূন্যতার মাঝে কেবল একটু বাদে বাদে উঠছে নিবারণ কামারের রামদা। তারও চোখ জরাসুরের মতো লাল হয়ে উঠেছে, সর্বাঙ্গে ঘাম চকচক করছে। একসময় চারিদিকের রঙিন থকথকে কাদার মধ্যে জরাসুরের মূর্তির অবয়বহীন কাঠামোটা দাঁড়িয়ে রইল কেবল, আর সব নিশ্চিহ্ন হয়ে গিয়েছে। আমি এলিয়ে পড়েছি ঠাকুরদার কোলের ভিতর। ঠাকুরদা বুকের মধ্যে ধরে আমায় বাড়িতে নিয়ে এলেন। আবার আমাকে বিছানায় শুইয়ে দেয়া হলো। অবস্থা দেখে ঠাকুমা আমার মাথা কোলে নিয়ে বসলেন। বাবা নিজে বাতাস করতে লাগলেন পাখা দিয়ে। মা চোখে আঁচল দিয়ে কাঁদছেন। কেবল ঠাকুরদা অবিচলিত। তিনি তখনই আবার বেরিয়ে গেলেন। জরাসুরের কাঠামোটা নদীর ধারে নিয়ে গিয়ে দাহ করে ফেলতে হবে, তাই নাকি নিয়ম। কিন্তু কি আশ্চর্য ব্যাপার কি জানো, জরাসুর জাগ্রত দেবতা বলেই হোক বা ঠাকুরদার দৃঢ় ইচ্ছাশক্তির ফল হিসাবেই হোক, সবাইকে অবাক করে পরদিন আমার জ্বর ছেড়ে গেল। আর এলোও না। তারপর কিছুদিন বাড়ির সবাই ভয়ে ভয়ে থাকতো। একটু বাদে বাদেই আমার কপালে হাত দিয়ে দেখা হতো, কিন্তু সত্যিই জ্বর আর এলো না। ঠাকুরদার সম্মান দারুণ বেড়ে গেল। শুধু পরিবারের ভেতরে নয়, আশেপাশের বহু গাঁয়ের লোক এখন তাকে একজন বিচক্ষণ মহাপুরুষ বলে মনে করতে লাগলো। সারাদিন ধরে বিস্তর লোক আসে নানা পরামর্শ নিতে। ফুর্তির চোটে ঠাকুরদা অর্ডার দিয়ে কাশী থেকে উৎকৃষ্ট অম্বুরি তামাক আনালেন। অবশ্য এর সম্মান তিনি বেশি দিন ভোগ করতে পারলেন না। আমার জ্বর সারবার ঠিক 6 মাসের মাথায় ঠাকুরদা মারা যান। একেবারে যন্ত্রণাহীন মৃত্যু। কাউকে কষ্ট দিলেন না, বিছানাতেও পড়ে রইলেন না। একদিন সকালে তাকে ডাকতে গিয়ে দেখা গেল তার বিছানায় প্রাণহীন দেহটা পড়ে রয়েছে। রাত্রিরে ঘুমের মধ্যে কখন প্রাণ বেরিয়ে গিয়েছে। বোধহয় মৃত্যু আসন্ন অনুভব করে ইষ্টনাম জপ করছিলেন, কারণ ডান হাতের বৃদ্ধাঙ্গুলি দিয়ে কর্ডটা ধরা ছিল। সবাই বলল সন্ন্যাস রোগ। এইভাবেই ঠাকুরদা চলে গেলেন। ঘটনাটা এখানেই শেষ হতে পারত, কিন্তু হলো না। বিধাতা পুরুষ বড় রসিক। আমি জানতাম না যে এই ঘটনার একটা বৃহত্তর উপসংহার রয়েছে। জানলাম প্রায় 25 বছর পরে। তখন আমার অনেক সাধু সঙ্গ করা হয়ে গিয়েছে। পাকা ভবঘুরে তান্ত্রিক তখন আমি। একদিন ঘুরতে ঘুরতে গ্রামের প্রান্তে একজন সাধুর মঠে আশ্রয় নিয়েছি সন্ধেবেলা। বেশ সৌম্য দর্শন সাধু, ভারী ভালো ব্যবহার করলেন আমার সঙ্গে। তার আদেশে তার শিষ্যরা আমাকে যত্ন করে খাওয়ালো রাত্রিরে। সুন্দর শোবার জায়গা করে দিল। পরদিন সকালেই আমি চলে যাব। তাই রাত্রিরে খাওয়ার পরে সাধুর কাছে তার আতিথেয়তার জন্য ধন্যবাদ জানিয়ে বিদায় নিতে গেলাম। প্রাথমিক আলাপের পর নানা বিষয়ে কথাবার্তা আরম্ভ হলো। অনেক রাত অবধি গল্প চলল। কথায় কথায় সাধুকে জরাসুরের পুজোর ব্যাপারটা বললাম।
শুনে সাধু চমকে উঠে আমাদের দিকে তাকিয়ে বললেন, তোমার ঠাকুরদা কি জরাসুরের পুজো করেছিলেন? সে যে বড় সাংঘাতিক দেবতা, তার কথা তোমার ঠাকুরদা জানলেন কি করে? বললাম, অনেক পুরনো পুঁথি ছিল, আমাদের পারিবারিক সম্পত্তি, তাতেই পেয়েছিলেন। সাধু বললেন, কিন্তু সমস্ত বিবরণ পড়েও তিনি পুজোয় নেমেছিলেন? পুজোর সংকল্প কার নামে হয়েছিল? বললাম, ঠাকুরদার নামেই। বাবা নিজের নামে করতে চেয়েছিলেন, ঠাকুরদা রাজি হননি। পুঁথিটা আস্ত ছিল? এইবার আমার মনে পড়ে গেল। বললাম, না, শেষের পাতার অর্ধেকটা কিভাবে যেন পুড়ে গিয়েছিল। তাতে অবশ্য কোনো ক্ষতি হয়নি। সাধু বললেন, ক্ষতি হয়েছে। অবাক হয়ে বললাম, কি রকম? সাধু উঠে গিয়ে ভেতর থেকে একটা পুঁথি নিয়ে এলেন। আমাকে বললেন, এই দেখো, আমার কাছেও একখণ্ড আছে। শেষ পাতা পুড়ে না গেলে ঠাকুরদা দেখতে পেতেন, জরাসুরের পুজোর নিয়মের শেষে সমাধান করে দিয়ে লেখা আছে, যার নামে সংকল্প হবে 6 মাসের মধ্যেই তার মৃত্যু হবে। 6 মাস পরেই তো তোমার ঠাকুরদা মারা গিয়েছিলেন বলছো। আমি নির্বাক হয়ে বসে রইলাম। আজ কোথায় বা সেই স্নেহময় ঠাকুরদা, কোথায় বা ঠাকুমা? মা বাবা সব স্বপ্নের মতো মিলিয়ে গিয়েছে। একটু পরে বললাম, সাধুজি, আপনার বোধহয় একটু ভুল হচ্ছে। উনি বিস্মিত হয়ে বললেন, ভুল? হ্যাঁ, ও পাতাটা আস্ত থাকলেও ঠাকুরদা পুজো করতেন। আমি ঠাকুরদার নয়নের মণি ছিলাম। সাধু চুপ করে রইলেন। আমিও আর কিছু বললাম না। কিন্তু আর একটা কথা আমার মনে ঘোরাফেরা করছিল। এখন তা আমার দৃঢ় বিশ্বাস, তা হচ্ছে ঠাকুরদা নিজেই ওই পাতার শেষটা পুড়িয়ে ফেলেছিলেন, পাছে কেউ পড়ে ফেলে তাকে বাধা দেয় তাই। আমাকে ঠাকুরদা বড়ই ভালোবাসতেন। তারানাথ গল্প থামিয়ে চুপ করে রইলেন। জল চকচক করছে নাকি চোখে? এই প্রথম আমি আর কিশোরী তারানাথের গল্পের শেষে বিশ্বাস অবিশ্বাস নিয়ে কোনো প্রশ্ন ওঠাতে পারলাম না। নমস্কার বন্ধুরা, আপনারা এতক্ষণ শুনছিলেন তারাদাস বন্দ্যোপাধ্যায়ের তারানাথ তান্ত্রিকের গল্প জরাসুর। গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক করবেন, কমেন্ট করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।